হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক এবং লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি, ঠিক আছে, সম্পূর্ণ দেখবে। দেখো, প্রথমে দেখো যে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক। পার্লামেন্টের উভয় কক্ষ মানে পার্লামেন্টের জানো তোমরা দুটি কক্ষ হয়, একটা উচ্চ কক্ষ রাজ্যসভা, একটা নিম্ন কক্ষ লোকসভা। তাহলে এই যে দুটি কক্ষ, এই উভয় কক্ষের মধ্যেই সম্পর্কের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন পরীক্ষায় এভাবে আসতে পারে যে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা আর কি লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, উত্তর তোমরা এভাবে লিখবে। দেখো, প্রথমে দেখো সম্পর্ক মানে যে কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা তাদের ক্ষমতা সমান, আর কোন কোন ক্ষেত্রে লোকসভা অধিক শক্তিশালী বা ক্ষমতাশালী, আর কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা অধিক শক্তিশালী। ঠিক আছে, তাহলে প্রথমে দেখা যাক যে যেসব ক্ষেত্রে উভয় কক্ষের ক্ষমতা সমান, যেসব ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা এই দুইয়েরই ক্ষমতা সমান, কিন্তু দেখতে গেলে কিন্তু লোকসভার ক্ষমতা একটু বেশি থাকে রাজ্যসভার তুলনায়। ঠিক আছে, কিন্তু এখানে পরে আলোচনা করছি, আগে দেখো যে কোন কোন ক্ষেত্রে ক্ষমতা সমান। ফার্স্ট হচ্ছে যে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা এই দুইয়েরই কিন্তু যে নির্বাচিত সদস্যরা আছে তারা ভোটদান করে, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন যখন হয় তখন একটা নির্বাচক সংস্থা গঠিত হয়, ইলেকটোরাল কলেজ গঠিত হয়, আর সেই ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থার মধ্যে যারা থাকেন তারাই তো ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনে। সেখানে কে কে থাকেন আর কি? পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য আর যে এমএলএ আছে, বিধায়করা, সমস্ত রাজ্যের নির্বাচিত বিধায়করা, তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভারও সদস্য এবং রাজ্যসভারও সদস্য এখানে অংশগ্রহণ করেন, তাহলে দুই কক্ষের ক্ষমতা সমান হলো না? ও উপরাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কি হয় যে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র নির্বাচিত সদস্যরাই ভোট দিতে পারে রাজ্যসভার এবং লোকসভার, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার নির্বাচিত সদস্য আবার রাজ্যসভারও নির্বাচিত সদস্য তো ভোট দেবেই, তার সঙ্গে সঙ্গে মনোনীত যে সদস্যরা থাকবে তারাও কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়। মনে রাখবে, রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু মনোনীত সদস্যরা ভোট দেয় না এখানে, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে যে মনোনীত সদস্যরা থাকে, মনোনীত সদস্য মানে রাজ্যসভাতে 12 জন মনোনীত সদস্য থাকে, জানো, রাষ্ট্রপতি নিযুক্ত করে বা মনোনীত করে রাজ্যসভায়, তাহলে সেই সদস্যরাও কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে। তাহলে এখানে বলতে গেলে রাষ্ট্রপতি নির্বাচন হয় যখন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যখন হয় তখন দুই কক্ষই যেহেতু নির্বাচনে ভোট করে, তার জন্য তাদের দুজনের ক্ষমতা সমান এই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে সংবিধান সংশোধন। তাহলে সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু লোকসভা এবং রাজ্যসভার ক্ষমতা সমান। যদি একটা কক্ষ, যদি লোকসভা বা রাজ্যসভা তার মধ্যে যে কোনো একটা কক্ষ যদি সেই সংশোধন বাতিল করে দেয়, সেই কক্ষে যদি পাস না হয়, তাহলে কিন্তু সেই সংশোধন আর কি সংবিধান সংশোধনই হবে না। লোকসভা, ঠিক আছে, আর রাজ্যসভা, তাহলে লোকসভা বা রাজ্যসভা এই দুইয়েরই কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে ক্ষমতা সমান। কোনো একটা সংবিধান সংশোধনীর প্রস্তাব লোকসভাতে উত্থাপিত হলো, লোকসভায় পাশ হয়ে গেল, তারপরে রাজ্যসভায় গেল, এখন যদি রাজ্যসভা বাতিল করে দেয় তাহলে সেই সংবিধান সংশোধনই হবে না। আবার রাজ্যসভাতে যদি কোনো একটা সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপিত হলো, এখানে পাশ হলো কিন্তু লোকসভায় গিয়ে পাশ হলো না, তাহলে এক্ষেত্রেও সংবিধান সংশোধন হবে না। অর্থাৎ যখন দুই কক্ষই সেই সংবিধান সংশোধনীর প্রস্তাবটাকে সমর্থন জানাবে তখনই কিন্তু সেই সংবিধান সংশোধনী আর কি প্রস্তাবটা পাশ হবে, তাছাড়া হবে না। এর জন্য এই সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু দুই কক্ষের ক্ষমতা সমান। নেক্সট হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি, তাই তো? ভারতে রাষ্ট্রপতি টোটাল 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি। 356 নং ধারা অনুযায়ী রাজ্যে অচল অবস্থাজনিত জরুরি অবস্থা, আর 360 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা। এই 3 প্রকার কিন্তু রাষ্ট্রপতি আর কি ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন ভারতে। তাহলে এই যে জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেই প্রস্তাবটা কিন্তু উভয় কক্ষে, লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে কিন্তু সেই প্রস্তাবটা পাশ হতে হবে, তা না হলে কিন্তু সেই জরুরি অবস্থা, সেই প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। তাহলে দুই কক্ষেরই ক্ষমতা সমান জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে। তাহলে কোন কোন বিষয়ে ক্ষমতা সমান? 3টি বিষয়ে বললাম, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতা সমান, সংবিধান সংশোধনেও
ক্ষমতা সমান, আর জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রেও দুই কক্ষের ক্ষমতা সমান। এবার দেখব যে যেসব ক্ষেত্রে লোকসভা অধিক শক্তিশালী কার তুলনায়, রাজ্যসভার তুলনায়। কোন কোন ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভা অধিক শক্তিশালী? ফার্স্ট হচ্ছে সরকার গঠন। দেখো সরকার গঠন মানে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনেই কে নির্বাচিত হয়ে আসেন? ভারতের প্রধানমন্ত্রী, তাই না? ভারতের প্রধানমন্ত্রী আর তার যে মন্ত্রী পরিষদ থাকে তারাই তো আমাদের দেশকে চালাচ্ছেন, কেন্দ্র সরকার যাকে বলা হয়। তাহলে সেই যে সরকার গঠন হয় সেটা কিভাবে হয়? সরকার গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়। তাহলে সেই লোকসভা নির্বাচনের পর সেই লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন, তাই না? তারপরে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকেও নিযুক্ত করে থাকেন। তাহলে এই যে সরকার গঠিত হলো সেটা সাধারণত লোকসভাতেই হয়ে থাকে। আর সরকারের মধ্যে যেই মন্ত্রীরা থাকবে তারা বেশিরভাগ লোকসভা থেকেই থাকে, রাজ্যসভা থেকেও থাকতে পারে কিন্তু সেটা অনেক কম, কিন্তু সব থেকে বেশি মন্ত্রী কিন্তু লোকসভা থেকেই থাকে। তার জন্য সরকার গঠনের ক্ষেত্রে গভর্নমেন্ট তৈরি করার জন্য কিন্তু লোকসভা অধিক শক্তিশালী রাজ্যসভার তুলনায়। তাহলে রাজ্যসভার সরকার গঠনে অতটা ভূমিকা নেই। নেক্সট হচ্ছে আর্থিক বিষয়। আর্থিক বিষয়ে লোকসভা কিন্তু সব থেকে বেশি ক্ষমতা ভোগ করে, অর্থাৎ বলতে গেলে আর্থিক বিষয়ে ব্যাপক ক্ষমতা ভোগ করে লোকসভা। যে যদি কোনো অর্থ বিল, মানি বিল উত্থাপিত হয় লোকসভাতে, আর মনে রাখবে অর্থ বিল সবসময় লোকসভাতেই প্রথমে উত্থাপিত করা যায়, লোকসভা ছাড়া রাজ্যসভাতে কোনোদিনই প্রথমে অর্থ বিল কিন্তু উত্থাপিত করা যায় না, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোনো একটা বিল সেটা অর্থ বিল কি না তার সার্টিফিকেট কে দেয় বা সর্বশেষ সিদ্ধান্ত কে নেয় যে সেই বিলটা অর্থ বিল কিনা? মনে রাখবে লোকসভার স্পিকার অর্থাৎ লোকসভার অধ্যক্ষ, তিনি বলে দেবেন যে সেই বিলটা অর্থ বিল কিনা। তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, তার উপরে আর কোনো আপিল করা যাবে না, অধ্যক্ষ যা বলবে তাই। দেখো অর্থ বিল কি হয়, যদি উত্থাপিত হলো লোকসভাতে, এখন লোকসভার পরে সেই বিলটা কোথায় যাবে? রাজ্যসভাতে যাবে। তাহলে রাজ্যসভার অর্থ বিল বিষয়ে আর কি কোনো ক্ষমতা নেই, অর্থ বিলকে বাতিল করার কোনো ক্ষমতাই নেই রাজ্যসভার। রাজ্যসভা যদি চায় অন্যান্য বিল তো রাজ্যসভা বাতিল করতে পারবে, কিন্তু অর্থ বিল রাজ্যসভা বাতিল করতে পারবে না। রাজ্যসভার কাছে এটাই ক্ষমতা, শুধুমাত্র তারা বিলটাকে দেখবে, ঠিক আছে, পর্যবেক্ষণ করবে। আর তাছাড়া রাজ্যসভাকে 14 দিনের টাইম দেওয়া হয়, 14 ডেজ। 14 দিনের মধ্যে অর্থ বিলটা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে তো সেটা পাস হয়ে গেল, আর তাছাড়া যদি অ্যাপ্রুভ না করে রাজ্যসভা 14 দিনের মধ্যে তার কাছেই রেখে দেয় তাহলে লোকসভা ধরে নেবে যে এই বিলটা পাস হয়ে গেছে, ঠিক আছে। রাজ্যসভার অর্থ বিষয়ে অতটা ক্ষমতা নেই। তাহলে তাছাড়া কোনো অর্থ সংক্রান্ত কর আরোপ, কর কাট করা, যে কোনো বিষয় সেটা কিন্তু সেই সমস্ত বিল লোকসভাতেই উত্থাপিত হয়, রাজ্যসভার অতটা ক্ষমতা নেই। নেক্সট হচ্ছে সাধারণ বিল। দেখো সাধারণ বিল পাশের ক্ষেত্রেও কিন্তু লোকসভা অধিক ক্ষমতা ভোগ করে। কীভাবে? দেখো লোকসভাতে সদস্য সংখ্যা আছে 543 জন, তাই তো? লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে বা সিট সংখ্যা 543 জন, আর রাজ্যসভায় আছে 245 জন। তাহলে এমন যদি হয় যে দুটি কক্ষের মধ্যে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো একটা বিল নিয়ে বিরোধ দেখা দেয়, তখন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন? রাষ্ট্রপতি একটা যৌথ অধিবেশন ডাকতে পারেন, যে এখন লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্য এক সভায় আসবে, তারা সবাই মিলে এখন ডিসিশন নেবে যে সেই বিলটি পাস হবে কি না। আর সেক্ষেত্রে কিন্তু লোকসভারই ইচ্ছা কার্যকর হয় সবসময়। কিসের জন্য? কারণ লোকসভাতে সদস্য সংখ্যা বেশি, তাহলে লোকসভার ভোট বেশি পড়বে, আর রাজ্যসভার সদস্য সংখ্যা কম, মাত্র 245, আর যেখানে 543 জন, লোকসভার সদস্য সংখ্যা 543। তাহলে লোকসভার সদস্য একটা কক্ষে থাকবে, আবার রাজ্যসভার সদস্যরাও থাকবে, তাহলে একটা যৌথ অধিবেশনে তারা সবাই থাকবে। তাহলে যখন ভোট হবে তখন রাজ্যসভার সদস্যরা তো বেশি জন না, লোকসভার সদস্যই বেশি, তাহলে তাদের ভোটেই লোকসভার যে মতামত, লোকসভার সদস্যদের যা মতামত সেটাই কিন্তু কার্যকর হয়ে থাকে। এর জন্য সাধারণ বিলের ক্ষেত্রেও কিন্তু লোকসভা অধিক শক্তিশালী। তাহলে বোঝা গেল যে কোন কোন ক্ষেত্রে লোকসভা বেশি শক্তিশালী, সরকার গঠনের ক্ষেত্রে, আর্থিক বিষয়ে, আর সাধারণ বিলের ক্ষেত্রে। এবার দেখো যে যেসব ক্ষেত্রে রাজ্যসভা অধিক শক্তিশালী লোকসভার তুলনায়, কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা বেশি শক্তিশালী। ফার্স্ট হচ্ছে স্থায়ী কক্ষ। তোমরা জানো যে লোকসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায়, লোকসভাকে 5 বছর কার্যকাল সম্পূর্ণ হওয়ার আগেও কিন্তু ভেঙে দিতে পারে কে? রাষ্ট্রপতি। কিন্তু রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না, কারণ রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ। এই রাজ্যসভাতে কি হয়? শুধুমাত্র 2 বছর অন্তর অন্তর
এই যে রাজ্যসভার যে সদস্যরা আছে তার মধ্যে 1/3 সদস্য প্রতি বছর অবসর নেয়, আর তার জায়গায় আবার নতুন সদস্য নির্বাচিত হয়ে আসে। আর তাদের কার্যকালের মেয়াদ কত রাজ্যসভার সদস্যদের? 6 বছর করে। তাহলে রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না, তারা ধারাবাহিকভাবে তাদের কার্য সম্পাদন করতে থাকে। তাহলে এটাই হচ্ছে, যদি লোকসভা ভেঙেও যায় তখনও কিন্তু রাজ্যসভাতে আইন প্রণয়ন করা যাবে, সংসদীয় কাজ চলতে থাকবে। তাহলে রাজ্যসভা এটাতে ক্ষমতা তার বেশি। নেক্সট হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন। তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয় অর্থাৎ তোমরা জানো, আমি আগেও বলেছিলাম যে আমাদের ভারতের সংবিধানের মধ্যে শিডিউল আছে, অর্থাৎ তপশিলি আছে। এখন বর্তমানে ভারতের সংবিধানে টোটাল 12টি শিডিউল বা তপশিলি আছে। এখন তপশিলি কি? দেখো, ভারতের সংবিধানের মধ্যে অনেক আর্টিকেল আছে, তাহলে যে সমস্ত বিষয় আর্টিকেলের মধ্যে লেখা নেই, আর্টিকেলে যেগুলি লেখা নেই সেই সমস্ত বিষয় তপশিলে লেখা আছে, অর্থাৎ এডিশনাল ইনফরমেশনগুলি তপশিলের মধ্যে দেওয়া আছে। আর তোমরা যদি জানতে চাও শিডিউল কি, আই বটনের লিঙ্ক দেওয়া আছে, একদম শিডিউল সম্পর্কেই সেই ভিডিওটি তোমরা কিন্তু দেখতে পারো। তাহলে বর্তমানে ভারতের সংবিধানে টোটাল 12টি শিডিউল আছে, এটা শুধু মনে রাখবে, অর্থাৎ শিডিউলকে ইংরেজি আর কি বাংলায় বলা হয় তপশিলি। তাহলে সেই সপ্তম তপশিল, ঠিক আছে, 12টি শিডিউলের মধ্যে অর্থাৎ 12টি তপশিলের মধ্যে সপ্তম যে তপশিল আছে অর্থাৎ 7th শিডিউল আছে, সেই সপ্তম তপশিলে কিন্তু আর কি আইন, কোন বিষয়ে কে আইন প্রণয়ন করবে তার কিন্তু 3টা তালিকা আছে। একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে 100টি বিষয় আছে, স্টেট লিস্টে 61টি বিষয় আছে, আর কনকারেন্ট লিস্টে 52টি বিষয় আছে। তাহলে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র যে তালিকা আছে সেই তালিকাতে যে 100টি বিষয় আছে সেই বিষয়ে শুধুমাত্র কেন্দ্রের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, সেই পার্লামেন্টই আইন প্রণয়ন করতে পারবে। আর রাজ্য তালিকাভুক্ত অর্থাৎ স্টেট লিস্টে যে 61টি বিষয় আছে সেই বিষয়ে শুধুমাত্র রাজ্যের যে আইনসভা বিধানসভা, সেই বিধানসভায় আইন প্রণয়ন করতে পারবে। যেমন পুলিশ, স্বাস্থ্য, এই সব বিষয়ে শুধুমাত্র রাজ্যের যে বিধানসভা আছে, রাজ্যের যে আইনসভা আছে, সেই রাজ্যের আইনসভায় আইন প্রণয়ন করতে পারবে। আর যে যুগ্ম তালিকা আছে অর্থাৎ কনকারেন্ট লিস্ট, যার মধ্যে টোটাল 52টি বিষয় আছে, যেমন শিক্ষা, এডুকেশন, এই বিষয়ে কিন্তু রাজ্যের আইনসভা এবং যে কেন্দ্রের আইনসভা আছে পার্লামেন্ট, দুইই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে রাজ্য তালিকাভুক্ত বিষয় বললাম, রাজ্যসভা যা আছে সেই রাজ্যসভার 2/3 সদস্য যদি এই প্রস্তাব আনে যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে অর্থাৎ যে 61টি বিষয় আছে রাজ্য তালিকায়, সেখানে জাতীয় স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টে যদি আইন প্রণয়নের প্রয়োজন হয় পার্লামেন্টের, তাহলে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। কিন্তু রাজ্যসভার 2/3 সমর্থন চাই, অর্থাৎ প্রস্তাব চাই। 2/3 যদি ভোট দেয় যে হ্যাঁ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন দরকার জাতীয় স্বার্থে, তাহলে কিন্তু পার্লামেন্ট সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। নেক্সট দেখো যে উপরাষ্ট্রপতির অপসারণ। দেখো উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? নির্বাচনে কিন্তু লোকসভা রাজ্যসভার ক্ষমতা সমান, নির্বাচনে লোকসভার সদস্যও ভোট দেয় আবার রাজ্যসভার সদস্যও ভোট দেয়, তাই না, ক্ষমতা সমান। কিন্তু অপসারণের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার এই ক্ষমতা আছে যে উপরাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য সেই যে প্রস্তাবটা যে উপরাষ্ট্রপতিকে তারপর থেকে সরানো হবে, সেই প্রস্তাবটা শুধুমাত্র কেবলমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়, লোকসভাতে উত্থাপন করা যাবে না। বুঝা গেল? ধরো উপরাষ্ট্রপতি সংবিধান ভঙ্গ করেছে, তাহলে সেই সংবিধান ভঙ্গের অপরাধে যদি উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হয়, তাহলে সেই যে সরানোর যে প্রস্তাবটা সেটা কিন্তু লোকসভাতে প্রথমেই উত্থাপিত করা যাবে না, প্রথমে সেটা রাজ্যসভাতেই উত্থাপন করতে লাগবে। রাজ্যসভায় যখন পাশ হয়ে যাবে যে উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, তখন সেটা লোকসভাতে যাবে। বোঝা গেল? তাহলে প্রথমেই সেটা রাজ্যসভাতে উত্থাপিত হতে পারে। যেমন লোকসভার ক্ষেত্রে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে, রাজ্যসভায় পারে না। ঠিক তেমন উপরাষ্ট্রপতিকে অপসারণের যে প্রস্তাবটা সেটা শুধুমাত্র রাজ্যসভাতেই প্রথমে উত্থাপিত হতে পারে, এটা মনে রাখবে। তাহলে এই হয়ে গেল পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, যে কোন কোন ক্ষেত্রে দুইয়ের ক্ষমতা সমান, কোন ক্ষেত্রে লোকসভা অধিক শক্তিশালী আর কোন ক্ষেত্রে রাজ্যসভা অধিক শক্তিশালী। তাহলে আমি এখানের মধ্যে তিনটি পয়েন্ট করে লিখিয়ে দিয়েছি, তোমরা পরীক্ষায় যখন লিখবে তখন ভূমিকা দেবে, তারপরে এই পয়েন্টটা দিয়ে এখান থেকে যে কোনো 2টি পয়েন্ট লিখবে। ঠিক আছে, 3টির মধ্যে যে কোনো 2টি লিখবে, তারপরে এই পয়েন্ট দিয়ে এই 3টির থেকে যে কোনো 2টি দেবে, আর এই পয়েন্ট দিয়ে এই 3টির থেকে যে কোনো 2টি পয়েন্ট লিখবে। তাহলে 3 2 6টি পয়েন্ট
6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর মনে রাখবে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 6 মার্কসের জন্য এবার পরীক্ষায় 2026-এ, যে পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো বা লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। তাহলে এবার আলোচনা করব লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। এখন দেখো যে এই লোকসভার যে অধ্যক্ষ আছে তার ক্ষমতা ও কার্যাবলী। দেখো অধ্যক্ষ হচ্ছে লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে অধ্যক্ষ বলা হয়। লোকসভা এই সভাটাকে পরিচালনা করার জন্য একজন তো থাকবে, তিনি হচ্ছেন সভাপতি রূপে অধ্যক্ষ, বা তাকে ইংরেজিতে বলা হয় স্পিকার, ঠিক আছে। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে অধ্যক্ষ না দিয়ে এভাবে স্পিকার লেখা থাকতে পারে, তাহলে ভাববে সেটা লোকসভায় যিনি সভাপতিত্ব করেন অধ্যক্ষ তার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে স্পিকার আর অধ্যক্ষ দুটি কিন্তু সিমিলার, একই অর্থ। দেখো এই লোকসভার যে অধ্যক্ষ, এই অধ্যক্ষকে কিভাবে নির্বাচিত করা হয়, নির্বাচন কিভাবে হয় অধ্যক্ষের? দেখো প্রত্যেক 5 বছর লোকসভা নির্বাচন হয়, তাহলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত করেন আর নিয়োগ করে থাকেন। তারপরে প্রধানমন্ত্রী একটা তালিকা তৈরি করেন যে তার মন্ত্রিসভার মধ্যে কে কে থাকবেন, তারপর সেই তালিকাটা রাষ্ট্রপতির কাছে দেন, রাষ্ট্রপতি সেই সব মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। তারপরে লোকসভার যে প্রথম অধিবেশন বসে, লোকসভা নির্বাচন হয়ে গেল, তাহলে লোকসভা নির্বাচনের পর প্রথম যে অধিবেশনটা হয়, তাহলে সেই প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা মিলে কিন্তু তাদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন, ঠিক আছে। তাদের মধ্যে থেকেই লোকসভার যে সদস্য আছে তাদের মধ্যে থেকেই নিজেদের মধ্যে একজনকে স্পিকার বা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লোকসভার যে অর্থাৎ সরকার যে বানায়, যেই পার্টিটা জিতে যায় লোকসভায়, সেই পার্টিরই একজন ব্যক্তি অধ্যক্ষ হয়। যেমন বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে আছেন? ওম বিড়লা। তাহলে ওম বিড়লা কিন্তু বিজেপি পার্টির একজন সদস্য, ঠিক আছে, একজন এমপি আর কি। বলতে গেলে স্পিকার যে আছে তিনি একজন এমপি থাকে, তিনিও নির্বাচিত হয়ে আসেন, তারপরে তাকে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়, ঠিক আছে। এবার দেখো তার কার্যকাল কত বছর, কার্যকালটা মনে রাখবে, কার্যকাল 5 বছর, ঠিক আছে। লোকসভার কার্যকাল যত বছর, স্পিকারের কার্যকালও 5 বছরই। এবার দেখো ক্ষমতা কার্যাবলী, স্পিকারের কি কি ক্ষমতা আছে। ফার্স্ট হচ্ছে সভা পরিচালনা। লোকসভা এর যে অধিবেশন হয়, তাহলে সেই সভাটাকে পরিচালনা করা সুষ্ঠু হবে কার দায়িত্ব? স্পিকারের দায়িত্ব। তাহলে সেই স্পিকার কিন্তু ঠিক করে এছাড়াও যে সেই সভাতে কোন বিষয়ের উপর আলোচনা হবে এবং সেই বিষয়ের উপর কতক্ষণ ধরে আলোচনা হবে এবং কোন ব্যক্তি কতক্ষণ বলবে, তা সব কিছু ঠিক করে স্পিকার। তাহলে স্পিকার কিন্তু সুষ্ঠুভাবে সভাকে পরিচালনা করে থাকে, এই সব ক্ষমতা তার আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর, যে লোকসভার সদস্যদের অধিকার রক্ষা। তাহলে লোকসভার যে সদস্যরা আছে তাদের অধিকারকে রক্ষা করার দায়িত্ব কিন্তু স্পিকারের। তোমরা যদি দেখতে চাও যে লোকসভার স্পিকার কীভাবে সভাকে পরিচালনা করে, ওম বিড়লা বর্তমানে যা আছেন তিনি কীভাবে কাজ করে, তাহলে আমি বলবো তোমরা সানসেট টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু লোকসভার রাজ্যসভার, ঠিক আছে, সমস্ত কিন্তু লাইভ ভিতরে কি কাজ চলছে সব কিছু দেখা যায় ভিডিওতে, ঠিক আছে। তোমরা কিন্তু সেই চ্যানেলটি দেখতে পারো, সানসেট টিভি। তাহলে লোকসভার যে সদস্যরা আছে তাদের অধিকারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে স্পিকারের। এখন কোনো একজন ব্যক্তি এমপি কোনো একজন ব্যক্তিকে অবমাননা করলো, তার বিরুদ্ধে এমন কোনো কথা বলে দিল যাতে সেই ব্যক্তির মর্যাদা হানি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্পিকার সেই ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে পারে শাস্তিমূলক। এছাড়া লোকসভা যে চলছে তার মধ্যে কোনো একজন এমপিকে যদি কোনো একজন গ্রেপ্তার করতে আসে, তাহলে কিন্তু স্পিকারের পারমিশন চাই। স্পিকার যদি বলে দেয় যে না এই এমপিকে বা লোকসভার কোনো সদস্যকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে তাকে যাবেই না। অর্থাৎ স্পিকারের কাছে ক্ষমতা আছে যে তার সভায় যে এমপিরা থাকবে তাদের অধিকারকে রক্ষা করা। স্পিকার যদি চায় তাহলে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে। নেক্সট হচ্ছে অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা। অর্থ বিল সংক্রান্ত কিন্তু চূড়ান্ত ক্ষমতা কার? লোকসভার স্পিকারের। কারণ কোনো একটা বিল অর্থ বিল কি না সেটা কে বলেন? সেটা কিন্তু স্পিকার বলেন। স্পিকার কিন্তু সার্টিফিকেট জারি করে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেন যে এটা কোনো একটা বিল অর্থ বিল কিনা। তাহলে অর্থ বিষয়ে কিন্তু স্পিকারের ক্ষমতা অনেক।
নেক্সট হচ্ছে যে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করা। দেখো একটা কোনো বিল নিয়ে যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ দেখা দেয়, কোনো একটা আইন কিভাবে পাস হয়, কোনো একটা বিল কীভাবে আইনে পরিণত হয়, যে প্রথমে একটা বিল লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা কক্ষে উত্থাপিত হলো, তারপর সেই কক্ষে থেকে অপর কক্ষে গেল। কিন্তু এমন যদি হয় যে একটা বিল নিয়ে দুই কক্ষের মধ্যে বিরোধ বেঁধেছে, তখন রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে যে তিনি একটা যৌথ অধিবেশন আহ্বান করবেন। আর সেই যে যৌথ অধিবেশনটা রাষ্ট্রপতি আহ্বান করলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করবেন না, সেখানে সভাপতিত্ব করবেন এই লোকসভারই স্পিকার। রাজ্যসভাতে কিন্তু রাজ্যসভায় যিনি সভা পরিচালনা করেন তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি আর লোকসভার স্পিকার। কিন্তু যখন দুয়েরই যৌথভাবে একটা অধিবেশন ডাকা হবে, তখন কিন্তু সেখানেও লোকসভার স্পিকারই সভাপতিত্ব করে। ঠিক আছে, তাহলে সেই যে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা, এটাও কিন্তু স্পিকারের আরেকটি ক্ষমতা। নেক্সট হচ্ছে যে কোরাম সংক্রান্ত ক্ষমতা। কোরাম অর্থাৎ কোরাম কি? কোরাম হচ্ছে যে লোকসভা আছে, রাজ্যসভা আছে, দুটি কক্ষ আছে, তাহলে কোনো একটা কক্ষের যে সভা পরিচালনা হবে, সেই অধিবেশনটা যে চলবে, তাহলে সেই সভা বা অধিবেশন পরিচালনার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি চাই। কতটুক? 1/10। মোট সদস্যের 1/10 সদস্য যদি সেখানে উপস্থিত থাকে, তাহলেই সেই সভাটা পরিচালিত হবে, লোকসভার সভা চলবে। না হলে কিন্তু স্পিকারের কাছে এই ক্ষমতা আছে যে কোরাম অর্থাৎ 1/10 যদি উপস্থিত না থাকে সদস্য, তাহলে কিন্তু স্পিকারের এই ক্ষমতা আছে যে তখন সবার কাজ বন্ধ করে দেবে, বন্ধ থাকবে তখন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কোরাম সংক্রান্ত ক্ষমতা। তাহলে কোরাম অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি, যার মাধ্যমে সেই সভাটা চলবে আর কি। আর যদি কোরাম সংখ্যক সদস্য উপস্থিত না থাকে, 1/10 সদস্য উপস্থিত না থাকে, তাহলে কিন্তু সেই সভা চলবে না, তখন স্পিকার সেই সভা বন্ধ করে দেবে। নেক্সট হচ্ছে দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত ক্ষমতা। দলত্যাগ বিরোধী আইন তোমরা 3rd সেমিস্টারে পড়েছিলে। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে কিন্তু এই আইনটা পাশ হয়, দলত্যাগ বিরোধী আইন। তাহলে এই দলত্যাগ বিরোধী আইন পাশের মাধ্যমে কি করা হয়, যে এমন হয় যে বিধায়ক এমএলএ যে আছে, এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার সদস্যদের বলা হয় বিধায়ক বা এমএলএ। তারপরে এমপি মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ বলা হয়, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই দুইয়েরই সদস্যদের বলা হয় এমপি। তাহলে এই সদস্যরা কি হয়, যে এক দল ছেড়ে অন্য দলে চলে যায়, আবার ওই দল ছেড়ে আরেক দলে চলে যায়। তাহলে এমন করলে কি হয়, ভারতের যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, সেখানে একটা বিশৃঙ্খলা দেখা যায়, গণতন্ত্রের মধ্যে শাসনতান্ত্রিক একটা বিশৃঙ্খলা দেখা যায়। ধরো একটা সরকার চলছে, সেই সরকারের কাছে 272টি সিটের বেশি আছে, ধরো 275টি সিট আছে, সরকার চলছে। তাহলে যেই ব্যক্তি বিজেপির টিকিট নিয়ে জিতেছিল, সেই ব্যক্তি লোকসভা নির্বাচনে জিতলো, কিন্তু সরকার গঠন করার পরে সেই দল থেকে বেরিয়ে গিয়ে সে অন্য দলে যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে কী হবে, যে সরকার ভেঙে যাবে আবার। তাহলে এর দ্বারা কী হবে, যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, যে এখন এই সরকার গঠিত হয়েছিল, এখন আবার এখান থেকে কয়েকজন চলে গেল, ধরো এখান থেকে 72 জন দরকার, এখান থেকে 10 জন চলে গেল, 10 জন অন্য একটা পার্টিতে গিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে এর দ্বারা কী হবে, যে যেহেতু 10 জন চলে গেলে এখন কতজন থাকবে, 265 জন। তাহলে 265 জনে তো আর সরকার বানানো যাবে না, আবার নির্বাচন করতে হবে। তাহলে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার জন্য কি হয়, যে এক এমপি বা এক এমএলএ এক দল ছেড়ে অন্য দলে চলে যায়। এর জন্য কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়, যে কোনো একজন ব্যক্তি যদি এক দল থেকে অন্য দলে চলে যায়, তাহলে কিন্তু স্পিকারের এই ক্ষমতা আছে যে তাকে সাসপেন্ড করার। ঠিক আছে, তাকে সাসপেন্ড করে দেবে। তাছাড়া এমন হয় যে, আর মনে রাখবে, যদি কোনো একটা পার্টি থেকে, কোনো একটা দল থেকে 2/3 2/3 সদস্য যদি একটা পার্টি থেকে অন্য পার্টিতে চলে যায়, তখন কিন্তু দলত্যাগ বিরোধী আইন এখানে কার্যকর হবে না। তার থেকে কম সদস্য যদি একটা পার্টি থেকে অন্য পার্টিতে চলে যায়, তাহলে এর দ্বারা কিন্তু তাকে সাসপেন্ড করা যায়। এটা কার কাছে ক্ষমতা আছে? স্পিকারের কাছে। তাহলে এটা একটু মনে রাখবে, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 6 মার্কসের তোমাদের আসতে পারে। তাহলে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বিধানসভা সম্পর্কে। ঠিক আছে, রাজ্যের যে আইনসভা বিধানসভা সেটা আলোচনা করলেই তোমাদের কিন্তু যে আইন বিভাগ আছে এটা শেষ হয়ে যাবে। তোমাদের সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। তার মধ্যে শাসন বিভাগ আলোচনা করা শেষ, আর আইন বিভাগের
আজকের ক্লাসটির পরে আর একটি ক্লাস হবে বিধানসভা, তাহলেই তোমাদের আইন বিভাগ শেষ। তারপরে আমরা বিচার বিভাগ, সেই বিচার বিভাগের ক্লাস শুরু করবো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।